নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন প্রেমেন্দ্র মিত্রের পরাশর বর্মার উপন্যাসোপম্বর গল্প ঘুড়ি ওড়ালেন পরাশর বর্মা। আজ তৃতীয় এবং শেষ পর্ব। আমি তখন সত্যি হতভম্ব। পরাশরের মুখেও কোনো কথা নেই। প্রতিবাদ নিষ্ফল বুঝেই বোধহয় ড্রাইভার রঙ্গুল আলো চুপ। রুখে দাঁড়ালো শুধু জোয়ালা প্রসাদই নিজে। কেন, তোমাদের সঙ্গে যাব কেন? কে তোমরা? জবাবে মুখোশধারীদের সর্দার শুধু তার পিস্তলটা জোয়ালার মাথার কাছে একটু চেপে ধরল। আমি সন্ত্রস্ত হয়ে উঠে বললাম, চুপ 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 কর জোয়ালা, মিছে আপত্তি করে লাভ নেই। কিন্তু বলে জোয়ালা কি বলতে গেল তাকে প্রায় ধমক দিয়ে থামিয়ে বললাম, চুপ করো, গুলি ভরা পিস্তলের সঙ্গে ন্যায় অন্যায় তর্ক চলে না। জোয়ালা প্রসাদ আমার দিকেই একবার নিষ্ফল প্রতিবাদের জ্বলন্ত দৃষ্টিটা হেনে চুপ করে গেল। সামনে ও পিছনে মুখোশধারীদের দু গাড়ির পাহারায় আমাদের গাড়িকে রওনা হতে হলো। গাড়ি ঘুরিয়ে আবার ফিরে যেতে হলো, কিন্তু শহরের দিকেই। যেখানে গিয়ে আমাদের থামালো অন্ধকারেও সেটা অন্য একটা পাড়া বলে বুঝলাম। চওড়া রাস্তা, কিন্তু কাছাকাছি অনেকগুলো ছোট বড় ইমারত। রাস্তার এদিকে ওদিকে দেখে জায়গাটা খুব নির্জন বলেও মনে হলো না। গাড়ি থেকে নামিয়ে রাস্তা থেকেই খাড়া হয়ে ওঠা প্রকাণ্ড যে তিনতলা বাড়ির মজবুত বিশাল দরজা খুলে আমাদের ভেতরে ঢোকানো হলো, সেটি কিন্তু প্রায় একটা দুর্গের সামিল। দরজা দিয়ে ঢোকবার পর একটা লম্বা করিডোর দিয়ে কিছু দূর গিয়ে সামনে একটা চওড়া সিঁড়ির নিচের কটা ধাপ দেখতে পেলাম। করিডোরের পর সামান্য একটু আলোতেই জায়গাটা বেশ ভালো দেখা যাচ্ছে। করিডোর পার হয়ে আরও কাছে যেতে সিঁড়িটা পুরোপুরি স্পষ্ট হলো। দুধারে পাথরের কারুকাজ করা রেলিং দেওয়া ছোট ছোট ধাপের চওড়া সিঁড়িটা কিছু দূর উঠে একটা ল্যান্ডিংয়ে দুভাগ হয়ে দু মহলে যেন চলে গেছে। এই সিঁড়ি দিয়েই আমাদের ওপরে যেতে হবে। কিন্তু সিঁড়ির নিচেই আমি তখন দাঁড়িয়ে পড়েছি, আমার সঙ্গে জোয়ালা প্রসাদ আর পরাশর। সঙ্গের মুখোশধারী পাহারাদারদের একজন পিস্তল দিয়ে একটা খোঁচা দিয়ে কর্কশ গলায় বললে, দাঁড়ালে কেন? ওঠো জলদি। তাই উঠলাম, কিন্তু যে জন্যে দাঁড়িয়ে পড়েছিলাম সিঁড়ির ওপরের ল্যান্ডিংয়ে পৌঁছে, সেই জন্যেই আবার থামতে হলো। সেখানে দেওযানী স্বয়ং অদ্ভুত একটা রাগের জ্বালা আর কৌতুক মেশানো মুখের ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। তার পেছনে পণ্ডিতজি। তাঁর মুখ কিন্তু হিংস্র, কঠিন। নিজে থেকে না চাইলেও এখানে আমায় থামতে হতো, কারণ দেওযানী নিজে ডেকে আমায় থামালে, বিশেষ করে আমাকেই। আবার তাহলে আমার কাছে আসতে হলো? আমি জানতাম তা হবেই। জানতে বিদ্রূপের তীক্ষ্ণতা এতটুকু মোলায়েম করবার চেষ্টা না করে বললাম, এমন করে জুলুম করে বন্দি করে আনবে তাও জানতে? তাহলে যদি বলি তাও জানতাম। দেওযানী আমার দিকে চেয়ে মুচকি হাসল। আরও কিছু যেন সে বলতে যাচ্ছিল, কিন্তু বাধা পড়ল প্রথম পণ্ডিতজির কাছ থেকেই। দেওযানীর কথা শেষ হতে না হতেই তিনি প্রায় বজ্রস্বরে গর্জন করে উঠলেন, না, কিছুই জানতাম না আমরা। জ্বলন্ত দৃষ্টিতে পণ্ডিতজি আমাদের শুধু নয়, মুখোশধারী প্রহরীদের দিকেও তাকিয়ে বললেন, আমাদের আজ রাত্রে জোর করে
ধরে নিয়ে আসা হয়েছে। এই রকম সব মুখোশ ঢাকা গুন্ডারাই আমাদের এনেছে, তরকারি একটা জিনিসও সঙ্গে আনতে দেয়নি। তাতে আপনাদের খুব অসুবিধা হয়েছে কি? আমাকে হতভম্ব করে পরাশরই জবাব দিলে, নিজেদের বাড়ির চেয়ে কিছু কম আরামে এখানে আপনাদের রাখার ব্যবস্থা বোধহয় হয়নি। আর একটু থেমে দেওযানের দিকে চেয়ে তাকেই সমর্থন জানিয়ে পরাশর প্রায় যেন ভক্তি ভরে আবার বললে, আপনি জানতেন না বলে আমাদের দেবীজির কাছেও এ ব্যাপারটা অজানা ছিল ভাবছেন কেন? উনি আগে থেকে সবই নিশ্চয়ই জানতেন। পরাশরের এ আবার কি ভণ্ডামি? নাকি সত্যি তার অকালে ভীমরতি ধরেছে? পরাশরের কথায় দেওযানীর মুখের চাপা হাসিটুকু দেখে আরও যেন গাটা জ্বলে গেল। প্রায় পণ্ডিতজির মতোই গলাতে বললাম, সব বুজুর্গি, নাহা বুজুর্গি। আগে থাকতে উনি কিছুই জানতে পারেননি, আর তা যদি পেরে থাকেন তাহলে বলবো মনোহর লালের সঙ্গে আমাদের যে আজ বন্দি করিয়েছে সেই কাপুরের সঙ্গে ওই ত্রিকালজ্ঞ সাজা দেবীর গোপন স্বর আছে। খামোশ! যেটুকু বলেছি তার বেশি আর কিছু বলা গেল না। এতক্ষণ পর্যন্ত আমাদের সিঁড়ির ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে আলাপ যারা বরদাস্ত করছিল তার এক মুহূর্তে হিংস্র হয়ে উঠল। খামোশ বলে চোখ রাঙিয়ে আমায় থামিয়ে তারা পিস্তল তুলেই অন্যদিকে সিঁড়িটা দেখিয়ে দিলে। অর্থাৎ নিজেদের ভালো চাইলে সেই সিঁড়ি দিয়েই এখন উঠে যেতে হবে। প্রতিবাদ নিষ্ফল, তাই সেই হুকুম অমান্য করলাম না। মনের ভেতর গর্জালেও মুখোশধারীদের পাহারায় নীরবেই নিজেদের জন্য বরাদ্দ দোতলার মহলে গিয়ে উঠলাম। পরাশর পণ্ডিতজিকে খানিক আগে যা বলেছিল সে কথাটা অবশ্য আমাদের মহল সম্বন্ধেও সত্য। এ মহলের ঘরদোর সাজ সরঞ্জাম সম্বন্ধে খুঁত ধরবার কিছু নেই, প্রায় বাদশাহী আয়েসে রাখবার ব্যবস্থা। বন্দিত্বের খাঁচাটা সোনার বানিয়ে যেন আমাদের আরো নিষ্ঠুর বিদ্রুপে বিঁধে মারা। আমাদের ওপরের মহলে ঢুকিয়ে দিয়ে মুখোশধারীরা দুটো হুমকি দিয়ে গেল, এ বাড়িতে আমরা যেমন খুশি যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে পারি, কিন্তু এ বাড়ি থেকে কখনো যেন পালাবার চেষ্টা না করি, আর এখানকার কোনো জিনিস যেন না নাড়ি। না নাড়ি মানে? প্রথমটা বুঝলাম, কিন্তু দ্বিতীয়টা একেবারে না বুঝে আমায় জিজ্ঞাসা করতেই হলো। এখানে থাকবো অথচ জিনিসপত্র নাড়ব না, কোনো কিছু না ছুঁয়ে থাকতে হবে? না না, তা হবে কেন? পরাশর মুখোশধারীদের হই আমায় বোঝাতে ব্যস্ত হলো। চেয়ার টেবিল দেরাজ আলমারি কি সাধারণ দরকারি জিনিস নয়? দামি কিছু নড়তে চড়তে বারণ করেছে ওরা। ঠিক ঠিক, পরাশরের ওপর খুশি হই সায় দিল মুখোশধারীদের একজন। আমি কিন্তু সুবোধ ছেলের মতো কথাটা ওইভাবেই মেনে নিয়ে চুপ করে থাকতে পারলাম না। পরাশরের মুখোশধারীদের হয়ে ওকালতিতেই মেজাজটা যেন আরো বেশি গরম হয়ে গিয়েছিল। সেই মেজাজেই আবার জিজ্ঞাসা করলাম, মানে দামি জিনিস তো নাড়ব না, কিন্তু এই সব শোবার বসবার আর সাধারণ জিনিস ছাড়া এ মহলে আর আছে কি? হিরে জহরত লুকোনো আছে নাকি? আহা, থাকতেও তো পারে। পরাশর আবার শত্রুপক্ষের হই আমায় বোঝালে, সেসব কিছু চোখে পড়লেও ছুঁবে না, মোদ্দা কথা হলো এই। মুখোশধারীদের হয়ে পরাশরের এত ওকালতির কারণ বোঝা গেল এরপরেই। আমাকে যেমন করে হোক থামিয়েই সে আবার মুখোশধারীদের দিকেই ফিরে গলায় যেন মধু ঢেলে জিজ্ঞাসা করলে, আচ্ছা, পালাবার চেষ্টা যদি না করি তাহলে একটু খেলাধুলোয় তো মানা নেই? মুখ দেখা যায় না, তবে মুখোশের মধ্যে চোখের ফাঁকগুলোতেই যেন একটু সন্দেহের ঝিলিক ফুটে উঠতে দেখলাম। জোয়ালা প্রসাদের চোখ দুটো পর্যন্ত কুঁচকে গেছে। পরাশরের এ অদ্ভুত আবদারের মানে না বুঝতে পেরেই বোধ হয়। মানেটা আমিও অবশ্য তখন আঁচ করতে পারিনি। তাই এরপর পরাশরের ব্যাখ্যায় আর সকলের মতোই যেমন হতভম্ব হলাম, কৌতুকবোধও করলাম তেমনি।
জোয়ালা তো এত বিপদের মাঝেও হেসে ফেলে বললে, আপনি এখন ঘুড়ি ওড়াবার কথা ভাবতে পারলেন বর্মাজি? না মানে, পরাশরকে একটু লজ্জিতই মনে হলো এবার। ঘুড়িগুলো সঙ্গে রয়েছে, এখানে আর কিছু করবারও নেই, তাই ভাবছিলাম তেতলা ছাদে যদি একটু আধটু ওড়াই। পরাশরকে অবশ্য খুব বেশি সাদাসাদি আর করতে হলো না। মুখোশের আড়ালে মুখোশধারীরাও মুচকি হাসলো কিনা জানি না, কিন্তু বাড়ির মধ্যে ঘুরে বেড়াবার মতো ছাদে উঠে ঘুড়ি ওড়াবার অনুমতি তারা দিয়ে গেল। আমাদের অদ্ভুত বন্দিজীবন শুরু হলো এরপর থেকে। একদিক থেকে কোনো অভাবই নেই, একেবারে রাজার হালে রাখা যাকে বলে। যেমন ঘরদোর বিছানা, তেমনি চর্বচস্য লেজ্জ পেয়েও দুবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা। কিন্তু দুদিন বাদে এ খাওয়ার গলা দিয়ে নামতে চায় না। মখমলের বিছানা তখন কণ্টকসজ্জা, আর যা মুখে দিই তাই বিষ। কিছুতেই ভ্রুক্ষেপ নেই পরাশরের। তেতলার ছাদে ঘুড়ি ওড়াতে পেয়েই সে খুশি। আর কিছু করবার নেই বলে একদিন জোয়ালার সঙ্গে পরাশরের ঘুড়ি ওড়ানো দেখতে ছাদেও গিয়েছিলাম। গিয়েই বুঝেছিলাম মুখোশধারীরা ছাদে ঘুড়ি ওড়াতে দিতে কেন আপত্তি করেনি। ছাদের চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা, সাধারণ দেয়াল নয়, অন্তত 2 মানুষ সমান উঁচু, আর ভেতরের দিক থেকে একেবারে মসৃণ। এমনিতে তো ওপরের চৌকো আকাশটুকু ছাড়া বাইরের কিছু দেখা যায় না। দেয়াল বেয়ে উঠে উঁকি দেবারও উপায় নেই। তবু এই এক ফালি আকাশে ঘুড়ি উড়িয়েই পরাশর সন্তুষ্ট। এমনভাবে বন্দী হয়ে থাকা নিয়ে তার যেন কোনো অভিযোগই নেই। আমাদের কিন্তু কদিনেই একেবারে অসহ্য হয়ে উঠল। বন্দি করে রাখবার দিন 4 বাদে নামমাত্র খাওয়া দাওয়ার পর পরাশরকে নির্বিকারভাবে তার ঘুড়ি লাটাই নিয়ে ছাদে যাবার উদ্যোগ করতে দেখে রাগটা গিয়ে পড়ল তারই ওপরে। তোমার এখনো ঘুড়ি ওড়াতে ইচ্ছে করে? বেশ ঝাঁঝালো গলাতেই বললাম। কোথায় কিভাবে আছি তা নিয়ে একটু ভাবনা হয় না? পরাশর একটু যেন অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ে বললে, ভাবনা হয় কিনা জিজ্ঞাসা করছো? কিন্তু ভাবনা সত্যিই কিছু আছে কি? ভাবনা নেই। আমার গলাটা তীক্ষ্ণ হয়ে উঠল রাগে ও বিস্ময়ে। এই অবস্থায় নির্বিকার সেজে আমাদের সঙ্গে রসিকতা করতে চায় পরাশর। আমি এরপর কি বলতাম জানি না, কিন্তু জোয়ালা প্রসাদ আমার আগেই হতাশ করুণ মুখ করে বললে, আরে বলছেন কি বর্মাজি, আর ভাববারও কিছু নেই? তার মানে আমাদের এখানে এমনি কয়েদ হয়েই থাকতে হবে? আহা, তা থাকবেন কেন? পরাশর জোয়ালার করুণ অবস্থা দেখে যেন স্তোক দেবার জন্যেই একটি ধাঁধা ছাড়ল মনে হলো। বললে, বিলেত থেকে খবর এলে তুমি তো আগেই ছাড়া পাবে। আমি আগে ছাড়া পাবো? আর বিলেত থেকে খবর এলে? জোয়ালা প্রসাদের মুখটা ঠাট্টা সন্দেহ করেই তখন লাল হয়ে উঠেছে। নিজেকে তবু সামলে বললে, এ সময় হাসি তামাশা করবেন না বর্মাজি। আরে হাসি তামাশা করছি না জোয়ালা। পরাশর নিজের অন্যায়টা ঢাকবার জন্যই গম্ভীর হয়ে উঠল সম্ভবত। শৌখিন সব রকম শিল্পের সবচেয়ে বড় বাজার এখনো লন্ডন, তা জানো তো? সবচেয়ে নামি খানদানি সাচ্চা ব্যাপারী সেখানে যেমন আছে, তেমনি আছে দুনিয়ার সবচেয়ে বড় আর ওঁচা চোরা বাজার। চোরাই জিনিসের সবচেয়ে চড়া দাম পেতে গেলে সেখানেই যেতে হয়। তার মানে? পরাশরের কথার প্রচ্ছন্ন ইঙ্গিতটা এতক্ষণে ধরতে পেরে উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলাম, রামস্বরূপজির কারবারের সব চুরি করা মাল ওই লন্ডনেই পাচার হয়ে গেছে ভাবছ? রতনচাঁদ সেখানে মাল পৌঁছবার খবরের জন্যই অপেক্ষা করে আছে? পাকা খবর পেয়ে গেলে আমাদের আর ধরে রাখবে না বলছো? হ্যাঁ, আমরা ছাড়াই পেয়ে যাবো বোধহয়, আমাদের ধরে রাখবার আর দরকার নেই বলে। পরাশর আমার ধারণা একটু সংশোধন করলে। তবে পাকা খবরটা মাল পৌঁছবার নয়, মালের পরিচয় দিয়ে দরাদরি আর বেচা কেনার বায়নার।
বিলেতের চোরাবাজারের সঙ্গে কারবার তো এই প্রথম হচ্ছে না, বেশ কিছুদিন ধরেই চলছে। চোরা ব্যাপারীদের সঙ্গে তাই জান পয়চান হয়ে গেছে, তাদের মুখের কথা পেলেই মাল পাঠাবার ব্যবস্থা হবে। কিন্তু আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, বিলেতের চোরাই লেনদেনের খবরের জন্য আমাদের ধরে রাখা কেন? আরে জোয়ালার সঙ্গে আমরা তো মফস্বল শহরে পড়ে আছি। কোথায় মাল, কোথায় বিলেতের চোরা কারবারি কিছুই না জেনে আমরা কি এই লেনদেনে বাগড়া দিতে পারি? পারি না পারি, সাবধানের বিনাশ নেই। পরাশর জোয়ালার কাছেই সমর্থন চাইলে। কি বলো জোয়ালা? জোয়ালা কিন্তু তখন বেশ গম্ভীর হয়ে গেছে। পরাশরের দিকে ফিরে বেশ একটু উদ্বেগের সঙ্গেই বললে, আমি কিন্তু আপনার কথা ঠিক বুঝতে পারছি না আবার মাঝি। আপনি তো এই ব্যাপারের অনেক কথা জানেন দেখছি। যা বললেন তা যদি সত্যি হয় তাহলে তো ব্যাপারটা বেশ গুরুতর। গুরুতর নয় তো কি, আমাদের এভাবে বন্দি করে রাখাটা হালকা ঠাট্টা ভাবছিলে তুমি? পরাশর জোয়ালাকেই একটু খোঁচা দিয়ে বললে, আমাদের শেষ পর্যন্ত ছাড়া পাওয়া নিয়ে তাই আমার মনে একটু সন্দেহ আছে। কি উল্টোপাল্টা বকছো? পরাশরকে একটু ঝাঁঝের সঙ্গেই বললাম, এই তো খানিক আগে বললে যে বিলেত থেকে পাকা খবর এলেই জোয়ালাকে আগে ছেড়ে দেবে। তো জোয়ালা ছাড়া পেলে আমরা পাবো না? পেলেই ভালো। বলে পরাশর প্রসঙ্গটা যেন এড়িয়ে যেতে চাইল, কিন্তু আমি ছাড়লাম না। বললাম, সে বিষয়ে মনে কোনো রকমের সন্দেহ যদি থাকে তো হাল ছেড়ে দিয়ে শুধু ঘুড়ি ওড়ালে তো চলবে না। এ কয়েদখানা থেকে বার হবার প্রাণপণ চেষ্টা তো করতে হবে। প্রাণ তো অনায়াসেই পণ করা যায়। পরাশর যেন আমায় একটু বিদ্রূপ করে বললে, কিন্তু তাতে পালাবার উপায় বার হয় কি? কি করতে চাও কি? কি করতে চাই? পরাশরের দিকে চেয়ে কদিন ধরে যে কথাটা ভেবেছি তাই জানালাম। বললাম, আমাদের এই কয়েদখানাটার পাহারা যতই করা হোক, বাড়িটা যে শহরের মাঝখানে এটা অন্তত সেদিন রাত্রেই জেনেছি। আমাদের বাইরের কারুর সঙ্গে যেভাবে হোক যোগাযোগ করা তাই অসম্ভব নয়। সম্ভবটা কি করে তাই জিজ্ঞেস করছি। পরাশর এবার একটু আগ্রহী দেখালো আলোচনাটায়। আমাদের মহলে সুখ স্বাচ্ছন্দ্যের সব ব্যবস্থাই আছে, কিন্তু সব কটা জানলাই যে জম্পেশ করে আটা তা লক্ষ্য করেছ নিশ্চয়ই। ভেতর থেকে একটা মাছিরও গোলে বার হবার রাস্তা নেই। মাছির চেয়ে মানুষের বুদ্ধির ক্ষমতা অনেক বেশি। আমি হার মানলাম না। কবরের মতো পাতাল কুঠুরির কয়েদখানা থেকে কত বন্দি মাসের পর মাস ধরে গোপনে সুরঙ্গ কেটে পালাবার উপায় করেছে। আমরা এই কাঠের পাল্লা আর তারের জালে আটা জানলাগুলোয় কটা ফুটো করতে পারবো না? শুধু তারের জাল নয়, ওদিকে লোহার পা তো আটা আছে, বললে জোয়ালা। তা থাক, আমি দমলাম না। লোহার পা তো ফুটো করা যায়, আর সামান্য কটা ফুটো করতে পারলেই কিভাবে কাজ হাসিল করব তাও ঠিক করা আছে। কিভাবে? জোয়ালা উৎসুক হয়ে উঠল এবার। এখানে বন্দি করবার সময় আমাদের সঙ্গের জিনিসপত্রে ওরা হাত দেয়নি। আমি আমার ফন্দিটা বুঝিয়ে দিলাম। জোয়ালার টর্চটা ওর টেবিলেই আছে দেখেছি। সেই টর্চের আলো জানলার ফুটোগুলো দিয়ে রাত্রিবেলা বেশ কিছুক্ষণ ধরে ফেললে কারুর না কারুর তা তো চোখে পড়তে পারে। বিশেষ করে অন্ধকারে একটা বন্ধ বাড়ির দেখলে কৌতূহল হওয়া তো খুব স্বাভাবিক। টর্চের জ্বালা নেবাটা টেলিগ্রাফের মতো মর্স কোডেও করে দেখা যায়। কিন্তু জোয়ালা রীতিমতো উৎসাহ হয়ে জিজ্ঞাসা করলে, ও মোর্স কোড তো কারোর জানা চাই। আমি জানি, গর্ব ভরেই এবার জানালাম। অন্তত টরে 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 টক্কা টরে 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 টক্কা টরে দিয়ে সেভ মানে বাঁচাও কথাটা জানাবার সংকেতগুলো তো মুখস্থ আছে, ছেলেবেলা মজা করবার জন্য শিখেছিলাম। তাহলে তো আর ভাবনাই নেই। পরাশরও সমর্থন জানালো। এখন শুধু জানালায় আমাদের
পাহারাদারদের অজান্তে কটা ফুটো করা নিয়ে কথা। কিন্তু সেই ফুটো করাই দেখা গেল আমাদের সাধ্যের বাইরে। জানালার উধারের লোহার পাত ফুটো করা দূরে থাক, এদিকে তারের জাল কেটে কাঠের পাল্লা ছাঁদা করার মতো কোনো কিছুই জোগাড় করতে পারলাম না। সম্বলের মধ্যে আমারই পকেটের একটায় প্রায় ভোঁতা পেন্সিল কাটা ছুরি অফিসের টেবিল থেকে আসবার সময় তাড়াহুড়োর সঙ্গে চলে এসেছে। কোনো সুবিধা মতো যন্ত্র পেয়ে জানালায় ফুটো করতে পারলেও লাভ যে কিছু হতো না তা জানতে পারলাম সন্ধ্যের দিকে। বোঁতা ছুরি দিয়ে তার কাটবার বৃথা চেষ্টা করতে করতে জোয়ালাকে তার টর্চটা একটু আনতে বলেছিলাম। সে যা খবর দিলে তাতে একেবারে বসে পড়লাম। জোয়ালা টর্চ আনবার সময় একটু জ্বালতে গিয়ে দেখে টর্চ একেবারে অচল, তার মধ্যে কোনো ব্যাটারিই নেই। টর্চটা তার টেবিলে সাজিয়ে রেখে কখন যে তার ব্যাটারিগুলো খুলে বার করে নেওয়া হয়েছে তা বুঝতেই পারা যায়নি। আমাদের পরিচর্যার জন্য অত্যন্ত নিরীহ ভালো মানুষ চেহারার যে বয়স্কা বাইটি এসে রোজ দুবেলা ঘরদোর ঝাড়পোঁছ করে যায়, এ কাজ তার ছাড়া আর কারুর হতে পারে না। ব্যাপারটা সেই জন্যেই অত সাংঘাতিক মনে হলো। আমাদের সম্বন্ধে মুখোশধারীদের মনোভাব যে বদলাচ্ছে তার আরও একটা বড় প্রমাণ সেই দিন সন্ধ্যের পরই পাওয়া গেল। টর্চের ব্যাটারি সরিয়ে নেওয়ায় মনের অবস্থাটা অমন বিশ্রী না হলে ব্যাপারটায় মজাই পেতাম হয়তো। আমাদের জানালা ফুটোয় সাহায্য করবার জন্যে পরাশর সেদিন ওপরের ছাদে ঘুড়ি ওড়াতে যেতে পারেনি। লাটাই ঘুড়ির সরঞ্জামগুলো যথাস্থানেই রাখা ছিল। তো জোয়ালা প্রসাদের পর চোটটা হঠাৎ তার ওপরই আসবে কে জানত। বন্দি করে রাখলেও এ কয়দিনের মধ্যে মুখোশধারী পাহারাদারেরা আমাদের বিরক্ত করেনি বললেই হয়। কালে ভদ্রে এক আধবার দেখা দিয়েছে মাত্র। সেদিন হঠাৎ অসময়ে সন্ধ্যের পর সিঁড়িতে পায়ের আওয়াজ শুনেই প্রথমটা চমকে গিয়েছিলাম। খানিক বাদে মুখোশধারীদের একজনকে ঢুকতে দেখে বেশ একটু অস্বস্তি বোধ করতে হলো। অস্বস্তি শুধু অসময়ে আসার জন্যে নয়, লোকটার চলাফেরার ধরনেও একটা কিছু মতলব নিয়েই যে সে এসেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রথমটা আমাদের বসবার ঘরটা এসে দাঁড়িয়ে এদিকে ওদিকে তার মুখ ঘুরিয়ে দেখাটা কেমন যেন অনিশ্চিত। জোয়ালা প্রসাদী প্রথম সাহস করে একটু জোর গলায় তাকে বললে, ওদিকে অমন করে দেখছো কি? ওসব তো বর্মাজির ঘুড়ি লাটাই। জোয়ালা প্রসাদের ঘুড়ি লাটাইয়ের নামটা উচ্চারণ করাই যেন কাল হল। আমাদের দিক থেকে এক ঝটকায় মুখ ঘুরিয়ে নিয়ে লোকটা সোজা ঘুড়ি লাটাইগুলো বগল দাবা করে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে গেল। তার কাণ্ড দেখে আমরা তো জোয়ালা প্রসাদ হাঁ হাঁ করে উঠে দাঁড়িয়েছিল, কিন্তু লোকটা তাতে ভ্রুক্ষেপও করেনি। এবার তো অন্যায় জুলুম শুরু হয়ে গেল দেখছি। লোকটা চলে যাবার পর জোয়ালা বললে, আপনার ঘুড়ি ওড়ানোর সুখটুকু ওদের সহ্য হলো না? এ সুখ অবশ্য বেশি দিন আর ভোগ করা হতো না। পরাশর দুর্ভাগ্যটা দার্শনিক বৈরাগ্যেই যেন মেনে নিয়ে বললে, ওর আবার ঘুড়ি আর বেশি ছিল না। সে কি? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কম করে 1 কুড়ি ঘুড়ি তো সঙ্গে এনেছিলে মনে হয়। তা এনেছিলাম। পরাশরের হাসিটা করুণই মনে হলো। কিন্তু ঘুড়ি তো আর অজর অমর জিনিস নয়, ওড়াতে গেলেই কাটে, ছেঁড়ে, হারায়। আচ্ছা, জোয়ালা চিন্তিতভাবে জিজ্ঞাসা করলে, হঠাৎ আপনার ঘুড়িগুলোর ওপর খাপ্পা হবার কারণ কিছু বুঝতে পারছেন? কারণ আমাদের ওপর সন্দেহ ওদের ক্রমশ বাড়ছে, বললে পরাশর। বিলেত থেকে খারাপ খবর এলে আরো খাপ্পা হবে। বিলেত থেকে খারাপ খবরও তাহলে আসতে পারে? আমি একটু অবিশ্বাসের সুরেই জিজ্ঞাসা করলাম।
তা পারে বই কি। বলে পরাশর আবার একটি ধাঁধা ছাড়ল। বিশেষ করে 265 নম্বর যদি বাদ সাধে। 265 নম্বর! একসঙ্গে বিস্ময় প্রকাশ করলাম আমি আর জোয়ালা। ওটা একটা ঘরের নম্বর। পরাশরের মুখের হাসিটা খুব সরল মনে হলো না। চোরা কারবারের সব চাল ওই 265 ভেস্তে দিতে পারে। 265 কি ও লন্ডন পুলিশের কোনো অফিস ঘরের নম্বর? জোয়ালা প্রায় যেন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলে। হ্যাঁ, জানালে পরাশর। নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের নতুন বাড়ির ওটি একটি বিখ্যাত ঘর। সারা দুনিয়ায় ইন্টারপোলের 117টি সদস্য দেশ দামি শিল্প সামগ্রী সংক্রান্ত সমস্যার কিনারা করতে ওই নম্বরের ঘরটিরই স্মরণ নেয়। এই, তুমি এ ব্যাপারে এত সব জানলে কি করে? জোয়ালার মুখের ভাব দেখে মনে হলো তার প্রশ্নটাই যেন আমার মুখ দিয়ে বার হলো। শখ করে কি আর জেনেছি? পরাশর আমার প্রশ্নে আবার একটু ঠোঁট টিপে হাসল। রামস্বরূপজি আর জোয়ালার কাছে বারবার দামি দামি সব জিনিস চুরির কথা শুনে একটু কষ্ট করে খোঁজ খবর নিয়ে সব জানতে হয়েছে। কিন্তু এত জানাশোনা সবই বোধহয় বৃথা হলো। গম্ভীর হয়ে জোয়ালা ভারী গলায় বললে, ওই 265 নম্বর বাদ সাদার দরুন বিলেত থেকে খারাপ খবর যদি কিছু আসে তাহলে কি হবে তা বুঝতে পারছেন? তা পারছি বই কি। পরাশর যেন চিন্তিত মুখেই বললে, এ কয়েদখানা থেকে ছাড়া পাবার আশা আর আমাদের থাকবে বলে মনে হয় না। কিন্তু সে রাত্রেই সে আশা অমন অবিশ্বাস্যভাবে দেখা দেবে কল্পনাও করিনি। ওপরের মহলে আমরা তিনজনে পরপর 3টি আলাদা ঘরে শুই। নিচের সিঁড়ি দিয়ে উঠে আসবার পর প্রথম ঘরটা আমার, তার পরেরটায় থাকে জোয়ালা, আর একেবারে শেষটায় পরাশর। এক ঘর থেকে আরেক ঘরে করিডর দিয়েই যাতায়াত করার ব্যবস্থা, কিন্তু আমাদের তার দরকার হয় না। নিজেরাই বন্দি, আমাদের আর সাবধান হবার কি আছে? ঘরের সব দরজা তাই খোলাই থাকে সারাক্ষণ। বেশ অনেক রাত পর্যন্ত দুর্ভাবনায় জেগে থাকবার পর সবে তখন বোধহয় ঘুমটা এসেছে। হঠাৎ কি রকম একটা অদ্ভুত আবেশের আচ্ছন্নতা সমস্ত শরীর মনে যেন অনুভব করলাম। সমস্ত চেতনার ওপর দিয়ে নরম বালকের মতো কিসের যেন একটা মধুর হালকা স্পর্শ কে বুলিয়ে যাচ্ছে। স্বপ্ন দেখছি কি? কিন্তু স্বপ্নের মধ্যে কি গন্ধের কোনো অনুভূতি থাকে? আমি কিন্তু তখন একটা অজানা অপরূপ সুরভির মাদকতা বেশ ভালোভাবেই টের পেতে শুরু করেছি। ঘুমটা আরেকটু পাতলা হবার সঙ্গে সঙ্গে অন্ধকার ঘরে একটা কিরকম মৃদু অস্পষ্ট শব্দও পেয়ে প্রথমটা জোয়ালাই কোনো কিছু দরকারে এ ঘরে এসেছে ভাবলাম। জোয়ালা সবসময় সুগন্ধ কিছু ব্যবহার করে শোবার বিছানাতেও, কিন্তু এ তো তার ব্যবহার করা সেন্টের গন্ধ নয়। তাহলে দরমর করে এবার বিছানায় উঠে বসতে যাচ্ছিলাম, কিন্তু পারলাম না। সুগন্ধটা আরো ঘনিষ্ঠ হবার সঙ্গে মুখের ওপর একটা হাত চাপা পড়ল, অতি কোমল মসৃণ একটা হাত। সেই সঙ্গে প্রায় নিঃশব্দে উচ্চারিত কটি কথা, কথা বলো না, চুপি চুপি এসো। কিছুই বুঝতে পারিনি বললে মিথ্যে কথা বলা হবে, কিন্তু যা বুঝলাম তাই অসম্ভব অবিশ্বাস্য ব্যাপার। কি করব এখন? আলো জেলে ফেলে জোয়ালার পরাশরকে ডেকে তুলব? এই দ্বিধা সংশয়ের মধ্যেই কানের কাছে স্বপ্নমদিরও একটা স্পর্শ অনুভব করলাম, আর সেই সঙ্গে সেই অস্ফুট অথচ তীব্র মিনতি, দেরি করো না, এসো। একটা স্পষ্ট সুগন্ধ, অস্ফুট গলার আর অস্ফুট পদশব্দের পিছু পিছু অন্ধকার সিঁড়ি দিয়ে নেমেই গেলাম। এবার রহস্যটা কি তা দেখাই যাক শেষ পর্যন্ত।
দোতলায় ল্যান্ডিংয়ে গিয়ে একটু দাঁড়াতে হলো। অস্পষ্ট ছায়া সেখানকার গাঢ় অন্ধকারে একেবারে অদৃশ্য, কিন্তু শারীরিক উপস্থিতিটা আমার গায়ের সঙ্গে প্রায় লেগে থাকা উষ্ণ কোমল স্পর্শে অত্যন্ত বেশি স্পষ্ট। ফিসফিস করে হলেও কানের কাছে মুখ তুলে বলা কথাটাও তাই। কি জন্যে তোমাকে ডেকে এনেছি জানো? গলাটা না তুললেও বেশ একটু কঠিন রেখেই বললাম, না। চলো নিচে গিয়ে বলবো, সাবধানে এসো। তাও গেলাম। কৌতূহল তখন বিচার বুদ্ধিকে ছাড়িয়ে গেছে। কি জন্যে আমায় মাঝরাত্রে এমন করে ডেকে এনেছে এই রহস্যময়ী? নিচে নিয়ে যাচ্ছে কেন? কি বলতে চায় সেখানে? কি বলতে চায় তা জানবার আগে নিচে গিয়ে যা দেখলাম তাতে বিস্ময়ে একেবারে অবাক। নিজের মহল ছাড়া দোতলা বা নিচের তলার কিছু দেখবার সুবিধা এ পর্যন্ত হয়নি। সন্তর্পণে নিচে নেমে যাওয়ার পর আমার ছায়াময়ী সঙ্গিনী যতদূর সম্ভব নিঃশব্দে একটি দরজার তালা খুলে আমাদের ওপর মহলেরই ছকে ফেলা একটি করিডোর দিয়ে একটি বিরাট ঘরের মধ্যে এনে দাঁড় করাবার পর চোখ দুটো হঠাৎ একেবারে ধাঁধিয়ে গেল। এতক্ষণের অন্ধকারের পর শুধু আকস্মিক আলোর উজ্জ্বলতায় নয়, চোখে একটু সয়ে যাওয়ার পর ঘরে যা দেখলাম তাতেও। সাধারণ ঘর নয়, যেন নাম করা কোনো জাদুঘরের বিরল সংগ্রহশালা। গালচে পর্দা কার্পেট, হাতির দাঁত ব্রোঞ্জ পাথরের মূর্তি, পুরনো ছবি ইত্যাদি মিলে যে কটা বাছাই করা জিনিস সেখানে আছে, আমাদের আনাড়ি চোখেও তাদের মহামূল্য ধরা পড়তে দেরি হলো না। এই তাহলে রতন চাঁদের চোরাই কারবারের ঘাঁটি। কলকাতা থেকে এই সুদূর অজ মফস্বল শহরে এসব জিনিস লুকিয়ে রেখে সে সুবিধা মতো বিদেশে পাচারের ব্যবস্থা করে। উজ্জ্বল আলোয় স্পষ্ট হয়ে উঠে মুখে একটু হাসি নিয়ে আমার পাশে যে দাঁড়িয়ে আছে, জাতিস্বরা দেবী বলে দাবি করা সেই দেওযানী কি তাহলে তার সহায় সঙ্গিনী? তাহলে আমায় এমন করে ডেকে এনে এসব দেখানো কেন? সেই কথাই জানতে চাইলাম এবার। কেন এখানে এনেছি তা এখনো বুঝতে পারছো না? দেওযানী আমার দিকে চেয়ে যেন হতাশভাবে মাথা নেড়ে বললে, এনেছি আমরা কেন এখানে বন্দি চাক্ষুষ তা দেখাবার জন্যে। এসব জিনিস এখানে থাকতে তো নয়ই, এখান থেকে পাচার হবার পরও আমরা কোনো দিন ছাড়া পাবো কিনা সন্দেহ। তাই বলতে চাই। ওই পর্যন্ত বলেই হঠাৎ হাত বাড়িয়ে দেয়ালের সুইচটা টিপে দেওযানী ঘরটা অন্ধকার করে দিলে। তারপর একেবারে কাছে ঘেঁষে এসে চাপা স্বরে বললে, সাহস থাকে তো চলো পালাই। পালাবো? দেওযানীর কথায় রীতিমতো চমকে উঠলেও গলার স্বরটা যথাসম্ভব স্বাভাবিক রাখবার চেষ্টা করে বললাম, পালাতে চাইলেই পালানো যায় নাকি? মুখোশধারীরা কি মিছিমিছি পাহারা দিচ্ছে? যতই পাহারা দিক, দেওযানী চাপা গলাতেও বেশ জোরের সঙ্গে জানালে, আমাদের ধরতে পারবে না। পালাবার এমন পথ আমি জানি যা ওদের কল্পনার বাইরে। বলো, সাহস আছে আমায় নিয়ে পালাবার? তোমায় নিয়ে? মুখে ওইটুকু বলে মনের মধ্যে অনেক কিছু তাড়াতাড়ি ভেবে নিলাম। সাময়িক মোহে বা যে কারণেই হোক যে সুযোগ দেওযানী আমায় দিচ্ছে তা ছাড়া কি উচিত? সত্যি এই আমাদের সকলের জন্যই তো কাজে লাগাতে পারি। শুধু একা আমি নয়, পরাশর আর জোয়ালাও তো আমাদের সঙ্গে পালাতে পারে।
আমার একটু বেশিক্ষণ চুপ করে থাকায় দেওযানী একটু অধৈর্যের সঙ্গে জিজ্ঞাসা করলে, কি চুপ করে আছো কেন? আমায় নিয়ে পালাতে তোমার আপত্তি আছে? না, আপত্তি থাকবে কেন? এবার তাড়াতাড়ি তাকে আশ্বস্ত করলাম, কিন্তু সত্যিই এমন পালাবার পথ কি আছে? দেখাতে পারো? দেওযানী মিথ্যে কথা বলেনি। সত্যিই এমন গুপ্ত পথ সে দেখালে যার হদিশ না জানা থাকলে সাধারণভাবে খুঁজে পাওয়া অসম্ভব। তাদের এখনকার বাসায় গিয়ে উঠবার আগে ছেলেবেলায় এই বাড়িতেই থাকতো বলেই এ গোপন পথের খবর নাকি সে জানতে পেরেছিল। গুপ্ত পথটা খুব একটা অদ্ভুত কিছু প্যাঁচের না হলেও মুখোশধারী পাহারাদাদের চোখে ধুলো দেওয়ার পক্ষে যথেষ্ট। চোরাই মাল জমা করা ঘরটার বাহারি কাজ করা একটা ট্যাপেস্ট্রির পিছনে একটা দেয়াল আলমারি। সে দেয়াল আলমারির পাল্লা খুলে পিছনের তাকগুলো একটু এদিক ওদিক ঠেললেই সেগুলো ডাইনে বাঁয়ের খাঁজে ঢুকে গিয়ে একটা বেশ চওড়া সুড়ঙ্গ পথই বার হয়ে আসে। সেই সুড়ঙ্গ পথ বাড়ির তলা দিয়ে গিয়ে অন্যদিকের সম্পূর্ণ ভিন্ন একটি গলিতে নাকি বেরিয়েছে। গুপ্ত পথের হদিশ জানবার পর এক মুহূর্ত যে আর নষ্ট করলাম না তা তো বলাই বাহুল্য। ঘুমন্ত জোয়ালা আর পরাশরকে জোর করে জাগিয়ে তাদের একরকম জবরদস্তিতে নিচে ঠেলে নিয়ে এসে গুপ্ত সুড়ঙ্গ পথ ঢাকা দেয়াল আলমারির সেই পাল্লা দুটো ম্যাজিক দেখাবার মতো করে গর্ব ভরে খুলে ধরলাম। কিন্তু ম্যাজিক যা হলো তা একটু ভিন্ন রকমের। পাল্লা খোলার সঙ্গে সঙ্গে তীব্র টর্চের আলোয় চোখ ধাঁধিয়ে গেল। তারপর এক এক করে 4 জন মুখোশধারী পাহারাদার সেখান থেকে বেরিয়ে আমাদের ঘিরে দাঁড়ালো। এটা কি ব্যাপার? জোয়ালা প্রসাদ অসহায়ভাবে একবার আমার আর একবার পরাশরের দিকে তাকিয়ে বললে, এ তো ওই মেয়েটাকে আমাদের জব্দ করবার ফাঁদ মনে হচ্ছে। হ্যাঁ, ফাঁদ তো নিশ্চয়ই। পরাশর একটু হেসে বললে, তবে একটু কাঁচা হাতের। কাঁচা হাতের? জোয়ালার মতো সবিস্ময়ে আমিও পরাশরের দিকে তাকালাম, কিন্তু আলোচনাটা আর চালানো গেল না। মুখোশধারীদের সর্দার ধমক দিয়ে আমাদের থামিয়ে জোয়ালাকেই প্রথম সবার বাইরে নিয়ে চলে গেল। আমাদের পালাবার ষড়যন্ত্রের জন্যেই যে সকলকে একসঙ্গে থাকতে না দেওয়ার এই শাস্তি, সে কথাও জানিয়ে গেল। আমাকে একলা নিয়ে যাচ্ছে যে, বলে জোয়ালা তাকে ধরে নিয়ে যাওয়ার সময় আমাদের কাছেই করুণ আবেদন জানালো। তাতে পরাশর অমন একটা জবাব দেবে ভাবতে পারিনি। কেমন একটু হেসে হেসে বলেছিল, হ্যাঁ, নিয়ে যাচ্ছে যাক, কিন্তু আমার হিসেবে যদি ভুল না হয়ে থাকে তাহলে বেশি দূর তোমায় যেতে হবে না। তার মানে? জোয়ালার চোখ দেখেই বোঝা গেছিল সে যত ভক্তিই থাক এই সময় পরাশরের হেঁয়ালি তার ভালো লাগেনি। পরাশর কিন্তু নির্বিকারভাবেই বলেছিল, মানে এই যে এখান থেকে 2 পা বেরিয়েই আবার তোমাদের ফিরতে হবে। যা বলেছিল তাই অমন অক্ষরে অক্ষরে মিলে যাবে কে জানত। 5 মিনিট না যেতে যেতে সত্যি জোয়ালা প্রসাদ আবার ফিরে এলো। কিন্তু সঙ্গে শুধু তো মুখোশধারীরা নয়, কজন অন্ধ্র পুলিশ আর তাদের অফিসারও যে এসেছেন। কেন? আমরা তখনও অন্য মুখোশধারীদের পাহারায় নিচের মহলেই আছি। প্রায় দিশেহারা চেহারায় ভেতরে ঢুকে পরাশরের কাছে সেই কথাই জানতে চাইলে জোয়ালা প্রসাদ, আচ্ছা, এরা এইসব মুখোশধারী দুশ্মনদের সঙ্গে আমাকেও ধরেছেন কেন? আর মাঝি, আপনি তো আমায় চেনেন,
আমারও একটু বলবেন এদের? নিশ্চয়ই, নিশ্চয়ই বলবো। পরাশর উদারভাবে আশ্বাস দিলে। তারপর পুলিশ অফিসারকে অনুরোধ করে কাছে বসিয়ে সবিনয়ে জিজ্ঞাসা করলে, আপনারা যাকে ধরেছেন তার সঠিক পরিচয় জানেন কি? ভুল কিছু করেননি তো? ভুল কি ঠিক জানি না, স্বীকার করলেন অফিসার। তবে ওপর মহলের হুকুমে কদিন ধরে এই মোকানের ওপর নজর রেখে আজ একে ধরতে হয়েছে। ধরেই যখন ফেলেছেন তখন ওর পুরো পরিচয়টা শুনে নিন। পরাশর এবার যা বলতে শুরু করলে তাতে সবার আগে চোখ কপালে উঠল আমারই। ওর নাম জ্বালা প্রসাদ পণ্ডিত। কলকাতা এবং সারা ভারতবর্ষের বিখ্যাত বিরল সব শিল্প সামগ্রীর কারবারি রামস্বরূপ পণ্ডিতের উনি আপন ভাইপো ও একমাত্র উত্তরাধিকারী। রামস্বরূপজির শ্যালকের এক ছেলে আছে, রতনচাঁদ তার নাম। সেই রতনচাঁদই জ্বালা প্রসাদের জীবনের শনি। ইতিমধ্যে কাজকর্মের বাহাদুরি দেখিয়ে রামস্বরূপজিকে সে বশ করেছে। শেষ পর্যন্ত কারবারের মালিকানাতেও সে ভাগ বসাতে পারে। জ্বালা প্রসাদের এই বোধহয় ভয়। জ্বালা প্রসাদ মুখ বুজে কিছু সইবার পাত্র নয়। চাচাজি আর রতনচাঁদের ওপর শোধ নেবার জন্যই বোধহয় জ্বালা প্রসাদ বহুদিন ধরে কারবারের মালপত্র বিদেশে পাচার করতে শুরু করেছে। আমার গতিবিধির ওপর নজর রাখবার জন্য আমার সঙ্গে ভাব জমিয়েছে। কি কি বলছো কি তুমি পরাশর? এবার আর বাধা দিয়ে প্রতিবাদ না করে পারলাম না। জোয়ালার ডিটেকটিভ গল্প লেখার নেশা, সে তাই ছাপাবার লোভে আমার অফিসে এসে আমার সঙ্গে ভাব করেছে। সেখান থেকে আলাপ হয়েছে তোমার সঙ্গে। ও ও ও তোমায় ভক্তি করে। হ্যাঁ, ভয়ে ভক্তি, হাসল পরাশর। রামস্বরূপজি তার দোকানের দামি সব জিনিস লোপাট হতে থাকার পর আমার পরামর্শ চান। আমায় সেখানে দেখবার পর থেকেই ডিটেকটিভ গল্প লেখার নামে আমাদের সঙ্গে ভাব জমাবার বুদ্ধি জোয়ালার হয়েছে। ভাষায় না লিখতে পারুক, বাস্তবে জবর এক গোয়েন্দা কাহিনীকে রূপ দেবার চেষ্টাই করেছে জোয়ালা। কলকাতা থেকে ধাপধারা দূরের শহরে তার চোরা কারবারের ঘাঁটি করেছে। দেওযানী আর তার বাবাকে টাকা খাইয়ে হাত করে দর্পণা দেবীর পুজো আর জাতিস্বর সর্বজ্ঞ হবার বুজরুকি দিয়ে আসল ব্যাপার ঢাকা দিয়ে রাখবার ব্যবস্থা করেছে। এখানকার এক উর্দু কাগজে মিথ্যে একটা খবর ছাপিয়ে তারই কাটিং আমার কাছে পাঠিয়ে আমি এ ব্যাপারে সত্যি কতটা ওয়াকিবহাল তা পরীক্ষা করতে চেয়েছে। তারপর আমি সত্যি এখানে এসে হাজির হবার পর ব্যাপারটা গোলমেলে বুঝে আমাদের কিছুকালের মতো মুখ বন্ধ করবার জন্যে নিজে নজরবন্দি সেজে আমাদেরই ধরে রাখবার ব্যবস্থা করেছে। আমি অবশ্য ইচ্ছে করেই তার এসব ফন্দি না বোঝবার ভান করেছি। সস্তা গোয়েন্দা গল্পের মতো মুখোশধারীদের দিয়ে শহরের রাস্তা থেকে আমাদের ধরে আনাবার সময় হাসি চেপে এ নাটকে অভিনয় করেছি ঠিক মতোই। তবে কাজের কাজ কিছু ভুলিনি। ইন্টারপোলের বড় ঘাঁটি লন্ডনের 265 নম্বরে আগেই সব চোরাই মালের বিবরণ পাঠিয়ে দিয়ে এসেছিলাম। এখানে এসেও কাল পর্যন্ত ঠিক জায়গায় নিয়মিত খবর পাঠাবার ব্যবস্থা করেছি। কদিন থেকেই অবশ্য বুঝতে পারছিলাম যে জোয়ালা চারদিকের ব্যাপার স্যাপার দেখে বেশ ভড়কে গিয়ে দেওযানীকে নিয়ে তার মালপত্র আর আমাদের ফেলেই পালাবার মতলব করেছে।
আজ ভোর রাত্রের এই চালাকির পর তারই মাইনে করা মুখোশধারীদের হাতে বন্দী হয়ে যাবার ছলে সে যে সরে পড়ছে তা বুঝে তার ফিরে আসতে বাধ্য হওয়ার ওই ভবিষ্যৎবাণী করেছিলাম। আমার খবরগুলো কদিন ধরে যথাস্থানেই পৌঁছেছে এ বিশ্বাস আমার ছিল। আমি যখন এই ব্যাখ্যা শুনে হতভম্ব, জোয়ালা প্রসাদ কি তখন পরাশরের ওপরে খাপ্পা? মোটেই না। সব শুনে সত্যিকার ভক্তি গদগদ গলায় সে বললে, হ্যাঁ, আমি সত্যি হাঁদারাম। আপনার ও ঘুড়ি ওড়ানোর মর্ম আগেই আমার বোঝা উচিত ছিল। আচ্ছা, আর আমার বড় ভুল কি বলুন তো? ভুল একটা আই, বললে পরাশর। রামস্বরূপজির হয়ে পাঠানো টেলিগ্রাফেও তুমি রিটার্ন বানান করেছ আই দিয়ে। ও ভুলটা তোমার মার্কা মারা নিজস্ব। আর কিছু না থাকলে ওই আই তোমায় ধরিয়ে দিত। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট গল্পকথার আসর .org, GOLPOKOTHAR ASOR .org।